প্র্যাকটিস এন্ড প্রসিডিউরে আপনাদের সবাইকে স্বাগতম। আইন শেখা হোক আর সহজ ও প্র্যাকটিক্যাল, এই লক্ষ্যেই আমাদের এই প্ল্যাটফর্ম। আজকের ভিডিওতে আমরা ফৌজদারি কার্যবিধির সাম্প্রতিক সংশোধনীর অবশিষ্ট ধারাসমূহ নিয়ে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওতে আমরা সেকশন 32 হতে সেকশন 167 পর্যন্ত আলোচনা করেছি। পূর্বের ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের ভিডিওতে আমরা সেকশন 173A হতে শেষ পর্যন্ত আলোচনা করব। আমাদের সঙ্গেই থাকুন। পুলিশের তদন্ত প্রতিবেদন। সেকশন 173 এর পর সেকশন 173A সন্নিবেশিত করা হয়েছে। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 10 জুলাই 2025 ইংরেজি তারিখে। এই সংশোধনীর মাধ্যমে ফৌজদারি কার্যবিধিতে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন যোগ করা হয়েছে। অর্থাৎ মূল প্রতিবেদন দাখিলের পূর্বে তদন্ত কার্যক্রম তত্ত্বাবধানকারী পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন চাইতে পারেন। সেকশন 173A অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন ইত্যাদি। সেকশন 173A তে 3টি সাবসেকশন রয়েছে। সাবসেকশন 1, কোনো মামলার তদন্ত চলাকালীন সময়ে পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপার অথবা সমপদমর্যাদার অন্য কোনো কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তার নিকট মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে একটি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিতে পারেন। সাবসেকশন 2, যদি অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদনে কোনো অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ নেই বলে প্রকাশ করা হয়, তাহলে পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার অথবা সমপদমর্যাদার অন্য কোনো কর্মকর্তা তদন্তকারী কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিতে পারেন এবং এই প্রতিবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট বা ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হন, তাহলে অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখে সাবসেকশন 3 এর বিধান সাপেক্ষে অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দেওয়ার নির্দেশ দিতে পারেন। সাবসেকশন 3, সাবসেকশন 2 এর অধীনে কোনো অভিযুক্তকে অব্যাহতি দেওয়া সত্ত্বেও যদি তদন্ত সম্পন্ন হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধের পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়, তাহলে তদন্তকারী কর্মকর্তা সেকশন 173 অনুযায়ী তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারবেন। সেকশন 173 এর পর নতুন সেকশন 173B যোগ করা হয়েছে। সেকশন 173B তদন্ত সম্পূর্ণ করার বিধান। ফৌজদারি কার্যবিধিতে প্রথমবারের মতো তদন্তের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। সেকশন 173B তে 7টি উপধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। সাবসেকশন 1, প্রতিটি তদন্ত 60 কর্মদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে। সাবসেকশন 2, এই সময়সীমার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব না হলে তদন্তকারী কর্মকর্তা কেস ডায়েরিতে এই বিলম্বের কারণ লিপিবদ্ধ করত অতিরিক্ত সময় প্রার্থনা করে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই আবেদনের একটি অনুলিপি প্রেরণ করবেন। সাবসেকশন 3, সাবসেকশন 2 অনুযায়ী আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট যুক্তিসঙ্গত বিবেচনায় তদন্তের সময় বৃদ্ধি করতে পারবেন এবং তদন্তকারী কর্মকর্তা বর্ধিত সময়ের মধ্যে তদন্ত কার্যক্রম শেষ করবেন। সাবসেকশন 4, সাবসেকশন 3 অনুযায়ী বর্ধিত সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করা না গেলে তদন্তকারী কর্মকর্তা উক্ত সময়সীমা শেষ হওয়ার পর ম্যাজিস্ট্রেটকে লিখিতভাবে জানাবেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে একটি অনুলিপি পাঠাবেন। সাবসেকশন 5, সাবসেকশন 4 অনুযায়ী দাখিলকৃত ব্যাখ্যা বিবেচনা করার পর অথবা তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এইরূপ কোনো ব্যাখ্যা দাখিল করা না হলে ম্যাজিস্ট্রেট অন্য কোনো কর্মকর্তা কর্তৃক তদন্ত পরিচালনার নির্দেশ দিতে পারবেন। এইরূপ বিলম্বকে তদন্তকারী কর্মকর্তার অযোগ্যতা বা অসদাচরণ হিসাবে বিবেচনা করে বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণের জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারবে। সাবসেকশন 5-এ 2টি বিষয়ের কথা বলা হয়েছে, যে সাবসেকশন 4 অনুযায়ী দাখিলকৃত ব্যাখ্যা বিবেচনা করার পর অথবা তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এইরূপ কোনো ব্যাখ্যা দাখিল করা না হলে ম্যাজিস্ট্রেট 1, অন্য কোনো তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্ত পরিচালনার নির্দেশ দিতে পারেন। 2, এইরূপ বিলম্বকে তদন্তকারী কর্মকর্তার অযোগ্যতা বা অসদাচরণ হিসাবে বিবেচনা করে বিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন। সাবসেকশন 6, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর আদালত মনে করলে কোনো অভিযুক্ত ব্যক্তিকে বিচারের স্বার্থে সাক্ষী হিসাবে গণ্য করতে পারেন। সাবসেকশন 7, বিচার শেষে আদালত যদি দেখতে পান যে তদন্তকারী কর্মকর্তা কোনো গ্রহণযোগ্য প্রমাণ সংগ্রহ করতে ব্যর্থ হয়েছেন, যার আসামি হওয়া উচিত তাকে সাক্ষী করেছেন, অথবা কোনো গুরুত্বপূর্ণ সাক্ষীকে ইচ্ছাকৃতভাবে জিজ্ঞাসাবাদ করতে ব্যর্থ হয়েছেন, তাহলে আদালত এটি অসদাচরণ বা অযোগ্যতা হিসাবে বিবেচনা করে শাস্তির জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিতে পারেন। সেকশন 173B তে আমরা 7টি বিষয় দেখতে পাই। 1, তদন্ত শেষ করার সময়সীমা। 2, তদন্তের সময় বাড়ানোর নিয়ম। 3, তদন্ত সময় বাড়াতে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। 4, বর্ধিত সময়ের মধ্যে তদন্ত শেষ না হলে পদ্ধতি। 5, বিলম্বের জন্য শাস্তিমূলক ব্যবস্থা। 6, অভিযুক্তকে সাক্ষী করা এবং 7,
তদন্তে গাফিলতির শাস্তি, নালিশি মামলা খারিজ। সেকশন 247 ফরিয়াদির অনুপস্থিতি। এই ধারা শুরুতে যদি অভিযোগের ভিত্তিতে সমন জারি করা হয় কথাটির পরিবর্তে অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় যদি কথাটি প্রতিস্থাপিত হবে। পূর্বে শুধু সমন দেওয়া হয়েছে এমন সিআর মামলায় বাদীর অনুপস্থিতিতে খারিজ করা যেত। এখন থেকে নালিশি দরখাস্তের মাধ্যমে দায়ের করা সকল সিআর মামলায় সমন দেওয়া হোক বা না হোক বাদীর অনুপস্থিতির কারণে খারিজ হবে। মিথ্যা মামলার শাস্তি। সেকশন 250 মিথ্যা, তুচ্ছ ও বিরক্তিকর অভিযোগ। সেকশন 250 এর সংশোধনের মাধ্যমে মিথ্যা ও হয়রানিমূলক মামলা রোধে বাধ্যতামূলক শাস্তির বিধান করা হয়েছে। পূর্বে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ বিচারকের ইচ্ছাধীন ক্ষমতা ছিল। এই জরিমানামূলক শাস্তির পরিমাণ ক্ষেত্রমতে 1000 টাকা থেকে বৃদ্ধি করে 50,000 টাকা, 500 টাকা থেকে বৃদ্ধি করে 25,000 টাকা, 100 টাকা থেকে বৃদ্ধি করে 5,000 টাকা ও 3,000 টাকা থেকে বৃদ্ধি করে 1 লক্ষ টাকা করা হয়েছে। সামারি ট্রায়াল। সেকশন 260 সংক্ষিপ্ত বিচার করার ক্ষমতা। সাবসেকশন 1 এর ক্লোজ ডি থেকে ক্লোজ জি পর্যন্ত সংশোধনের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের আর্থিক এখতিয়ার 10,000 টাকা থেকে বৃদ্ধি করে 5 লক্ষ টাকায় উন্নীত করা হয়েছে। পূর্বে চুরি, আত্মসাৎ প্রভৃতি মামলার বিষয়বস্তুর মূল্য অনূর্ধ্ব 10,000 টাকা হলে তার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা সম্ভব ছিল। বর্তমানে এই মূল্যমান বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। সেকশন 264A সংক্ষিপ্ত বিচারের জন্য বিশেষ পদ্ধতি। ফৌজদারি কার্যবিধিতে সেকশন 264A অন্তর্ভুক্তির মাধ্যমে সামারি ট্রায়ালের ক্ষেত্রে বিশেষ পরিবর্তন আনা হয়েছে। আদালতের এখতিয়ারের মধ্যে যে কোনো স্থানে অভিযোগ গঠন, সাক্ষ্য রেকর্ডিং, সেকশন 342 এর অধীনে আসামি পরীক্ষা এবং রায় ঘোষণা যদি সম্ভব হয় একই অধিবেশনে সম্পূর্ণ করা যেতে পারে। ফৌজদারি কার্যবিধিতে সেকশন 264A অন্তর্ভুক্তির মাধ্যমে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ আদালতের এখতিয়ারের মধ্যে যে কোনো স্থানে মোবাইল কোর্টের বিকল্প হিসাবে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ সামারি ট্রায়াল কোর্টে বিচার করতে পারবেন এবং একই দিনেই মামলার বিচারের যাবতীয় কার্যক্রম শেষ করে রায় ঘোষণা করতে পারবেন। আসামির অনুপস্থিতিতে বিচার। সেকশন 339B এর সাবসেকশন 1 এর পরিবর্তে নতুন রূপে সাবসেকশন 1 প্রতিস্থাপিত হয়েছে, তবে সাবসেকশন 2 বলবৎ রয়েছে। সেকশন 339B এর সাবসেকশন 1 সংশোধনের মাধ্যমে পলাতক আসামির বিচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পূর্বে পলাতক আসামির বিচারে ফৌজদারি কার্যবিধির সেকশন 87 এবং 88 এর বিধান অনুযায়ী ক্রোক ও হুলিয়া পরোয়ানার কার্যক্রম সম্পূর্ণ করার বিধান বাধ্যতামূলক ছিল, যা বিচার প্রক্রিয়ায় এক দীর্ঘসূত্রিতা সৃষ্টি করত। নতুন রূপে সাবসেকশন 1 প্রতিস্থাপিত হওয়ার ফলে এখন থেকে পলাতক আসামির বিচার করার জন্য ক্রোক ও হুলিয়া পরোয়ানা জারির আর কোনো আবশ্যকতা থাকবে না। ফলে পলাতক আসামির মামলা দ্রুততম সময়ের মধ্যে বিচারের জন্য প্রস্তুত হবে। একই সঙ্গে পলাতক আসামিকে আদালতে উপস্থিত হওয়ার আদেশ 2টি পত্রিকার পরিবর্তে বহুল প্রচারিত একটি দৈনিক জাতীয় বাংলা পত্রিকায় এবং আদালত ইচ্ছা করলে অতিরিক্ত হিসাবে জেলা ও দায়রা জজ আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, জেলা প্রশাসকের কার্যালয়, বাংলাদেশ পুলিশ এই সকলের অফিসিয়াল ওয়েবসাইটে অথবা জনসাধারণের ব্যাপক অ্যাক্সেসযোগ্য অন্য কোনো সরকারি ওয়েবসাইটে অভিযুক্তের হাজির হওয়ার আদেশ প্রকাশ করার নির্দেশ দিতে পারেন। জামিন নিয়ে যাওয়ার পর যদি কোনো আসামি পলাতক হয় তবে তার ক্ষেত্রে এই ধারার বিধান প্রযোজ্য হবে না। আপোষযোগ্য মামলা সহজীকরণ। সেকশন 345 এর সংশোধনের মাধ্যমে আপোষযোগ্য মামলা নিষ্পত্তির ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। দণ্ডবিধির সেকশন 143 এখন আপোষযোগ্য। আগে বেআইনি সমাবেশের অপরাধ আপোষযোগ্য ছিল না, এই সংশোধনীর মাধ্যমে তা আপোষযোগ্য করা হয়েছে। আপোষের ক্ষেত্রে আদালতের ভূমিকা। আপোষযোগ্য মামলার ক্ষেত্রে আদালত এখন সরাসরি ভূমিকা রাখতে পারবে ও আপোষ কার্যক্রমে সহায়তা করতে পারবে। প্রয়োজনে মামলা আপোষ করার জন্য জেলা লিগ্যাল এইড অফিসে পক্ষগণকে প্রেরণ করতে পারবে। আপোষের মাধ্যমে যদি কোনো চুক্তি সম্পাদিত হয় তাহলে আদালত সেটা নথিভুক্ত করে রাখবে এবং তৃতীয় কোনো পক্ষের ক্ষতি সাধন না করে চুক্তির শর্ত বাস্তবায়নে আদালত প্রয়োজনীয় ক্ষমতা প্রয়োগ করতে পারবে। সেকশন 345 এর সাবসেকশন 7 এর পর নতুন সাবসেকশন 8 সন্নিবেশিত করার মাধ্যমে আপোষ কার্যক্রমে আদালতের সরাসরি ভূমিকা রাখার সুযোগ প্রদান করা হয়েছে। বেত্রাঘাত শাস্তি বিলুপ্ত। শাস্তির ধরন হিসাবে বেত্রাঘাত দণ্ডবিধির সেকশন 53-তে অনেক আগেই বিলুপ্ত হলেও ফৌজদারি কার্যবিধিতে তা অপরিবর্তিত থেকে যায়। এই সংশোধনীর মাধ্যমে ফৌজদারি কার্যবিধির সেকশন 390 হতে সেকশন 395 পর্যন্ত বিলুপ্ত করা হয়েছে এবং সেকশন 396 এর সংশোধনের মাধ্যমে বেত্রাঘাত শাস্তির বিলোপ করা হয়েছে। তুচ্ছ ও সংক্ষিপ্ত মামলায় আপিলের ক্ষেত্রে সংশোধনী। সেকশন 413 তুচ্ছ মামলার আপিল নাই। এই ধারায় উল্লেখিত 50 টাকা শব্দের পরিবর্তে 5,000 টাকা শব্দগুলো প্রতিস্থাপিত হবে।
দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট অনধিক 5,000 টাকা জরিমানা করলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোনো আপিল করতে পারবে না। পূর্বে এটা 50 টাকা পর্যন্ত ছিল। সেকশন 414 সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেয়। সেকশন 260 অনুসারে সংক্ষিপ্ত মামলার বিচারের ক্ষেত্রে শুধু 5,000 টাকা এর কম জরিমানা করা হলে তার বিরুদ্ধে আপিল করা যাবে না। পূর্বে এটি 200 টাকা ছিল। আগাম জামিন সেকশন 498 এর বিদ্যমান বিধান সাবসেকশন 1 হিসাবে সংজ্ঞায়িত হবে এবং নতুন সাবসেকশন 2 সংযোজিত হয়েছে। সাবসেকশন 2 অনুযায়ী যে কোনো আদালত অভিযুক্তকে জামিনে মুক্তি দেওয়ার সময় তার পলাতকতা রোধ করার জন্য বা তার ভালো আচরণ নিশ্চিত করার জন্য যুক্তিসঙ্গত এবং ন্যায্য শর্ত আরোপ করতে পারে। সেকশন 499 আসামি ও জামিনদারের বন্ড। সেকশন 499 এর সাবসেকশন 2 এর পর নতুন সাবসেকশন 3 সংযোজিত হয়েছে। সাবসেকশন 3 অনুযায়ী এই ধারায় উল্লেখিত বন্ডটি অভিযুক্ত ব্যক্তি নিজে অথবা তার আইনজীবীর মাধ্যমে অথবা আদালত কর্তৃক অনুমোদিত অনলাইন সিস্টেমের মাধ্যমে জমা দিতে পারবেন। তবে জামিনদারের পরিচয় ও যোগ্যতা জাতীয় পরিচয়পত্র নম্বর বা অন্য কোনো উপযুক্ত মাধ্যমে যাচাই করতে হবে। ব্যক্তিগত হাজিরা শিথিল করে সাক্ষ্য গ্রহণের নতুন সুযোগ। সেকশন 540A কতিপয় ক্ষেত্রে আসামির অনুপস্থিতিতে অনুসন্ধান ও বিচারের বিধান। পূর্বে মামলার বিচারের সময় সাক্ষী আসলে আদালতের সম্মুখে 2 জন অভিযুক্ত ব্যক্তি উপস্থিত না থাকলে সময়ের দরখাস্ত দাখিলকারী তৃতীয় অভিযুক্ত ব্যক্তির পক্ষে জেরা করা যেত না, অর্থাৎ সময়ের দরখাস্ত গ্রহণ করা হতো না। এই বিধির অধীনে অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে এই কথার পর 2 বা ততোধিক অভিযুক্ত ব্যক্তি আদালতের সম্মুখে উপস্থিত থাকলে বাক্যটি বিলুপ্ত হবে। সেকশন 540 এর সাবসেকশন 1 এর সংশোধনীর মাধ্যমে এই অসুবিধাটি দূর করা হয়েছে। এখন বিচারাধীন কোনো মামলায় আদালতের সম্মুখে কোনো আসামি উপস্থিত না থাকলেও যদি সাক্ষী আসে তবে আইনজীবী হাজির হয়ে আদালতের অনুমতি সাপেক্ষে সাক্ষীকে জেরা করতে পারবেন। সাবসেকশন 2 এর পর নতুন সাবসেকশন 3 সংযোজিত হয়েছে। এই সাবসেকশন অনুযায়ী বিচারক বা ম্যাজিস্ট্রেট লিখিতভাবে কারণ লিপিবদ্ধ করে তদন্ত রিপোর্ট শুনানি পর্যন্ত জামিনপ্রাপ্ত আসামিকে ব্যক্তিগতভাবে হাজিরা থেকে অব্যাহতি দিতে পারবে। এই সময় আসামি তার আইনজীবীর মাধ্যমে হাজিরা দিতে পারবেন। সেকশন 544 ফরিয়াদি এবং সাক্ষীদের খরচ। সেকশন 544 এর বিধান সাবসেকশন 1 হিসাবে সংজ্ঞায়িত হয়েছে এবং সাবসেকশন 1 এর পর নতুন সাবসেকশন 2 সংযোজিত হয়েছে। সাবসেকশন 1 এ অভিযোগকারী সাক্ষী ও ভিকটিমের ব্যয় এবং সুরক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সাবসেকশন 2 অনুযায়ী যে কোনো আদালত যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের ভিত্তিতে অথবা নিজে যে কোনো পর্যায়ে তথ্যদাতা অভিযোগকারী ভিকটিম বা সাক্ষীর সুরক্ষা বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় আদেশ প্রদান করতে পারবে। পেনাল কোডের সেকশন 325 এর জামিন অযোগ্যকরণ। পেনাল কোডের সেকশন 325 ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করা ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল সংশোধন করে পেনাল কোডের সেকশন 325 কে জামিন অযোগ্য করা হয়েছে। এখন থেকে গুরুতর আঘাত ধারালো না বুতা অস্ত্র দিয়ে করা হয়েছিল তার জামিনের ক্ষেত্রে বিবেচ্য হবে না। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ফৌজদারি কার্যবিধি 1898 এর সাম্প্রতিক সংশোধনগুলো বিচার প্রক্রিয়ায় কিরূপ পরিবর্তন আনতে পারে। আশা করি বিষয়গুলো আপনাদের কাজে আসবে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারী মনে হয় তবে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন যেন আগামীতে আইন সম্পর্কিত আরো দরকারি ভিডিও মিস না করেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আইন শিক্ষার এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন।